আমরা আমাদের রাত্রিকালীন ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমি যেগুলো গুরুত্ব মনে করেছি সেগুলাই আমরা বেশি করে আলোচনা করব। যেহেতু যে বিষয়টি হলো তাহলে যে আগামীকালকে কনস্টেবল নায়ক থেকে এএসআই পদোন্নতি পরীক্ষা, পুস্তক সহ, তাই না? পুস্তক বাদে না স্যার। স্যার, প্রস্তুত ব্যতীত। প্রথম দিনে পুস্তক ছড়া। জি স্যার। জি স্যার। আচ্ছা, যাক, তাহলে ভালো। আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা আশাবাদী যে আমাদের ক্লাসের যারা আছে মোটামুটি আহ, সবাই ভালো পরীক্ষা দিবে। যাক, যদি কখনো প্রশ্ন আসে যে হইচই বিজ্ঞাপন কি, কেন হইচই বিজ্ঞাপন ইস্যু করা হয়, আমরা কি উত্তর দেবো? হইচই বিজ্ঞাপন কাকে বলে, কেন হইচই বিজ্ঞাপন ইস্যু করা হয়, হইচই বিজ্ঞাপনে কি কি বিষয় উল্লেখ থাকে, বা হইচই বিজ্ঞাপন কে ইস্যু করতে পারেন, এরকম প্রশ্ন আসলে কি দেবো নাজমুল আমরা? টিআরপি 250 বিধিতে উল্লেখ আছে, থানা এলাকায় কোনো অপরাধ, ডাকাতি, দুঃস্থতা বেড়ে গেলে স্যার, মাদক দ্রব্য প্ররোচনা বেড়ে গেলে থানার অফিসার ইনচার্জ, পার্শ্ববর্তী থানা ও মানে রেলওয়ে হইচই হইচই বিজ্ঞাপন কি অফিসার ইনচার্জ ইস্যু করে থাকেন, না মামলা তদন্তকারী থানার কর্মকর্তা অফিসার ইনচার্জ, থানার অফিসার ইনচার্জ। ইনচার্জ? মানে হইচই বিজ্ঞাপনের বক্তব্যটা হলো এরকমই যে একজন ব্যক্তি বিপদে পড়লে যেভাবে নিজেকে রক্ষা করার জন্য আশেপাশের লোকজনের কাছে সাহায্য সহযোগিতা চায়, অনুরূপ ভাবে এই পিআরবি 250 বিধিতে বলা আছে যে একজন থানার অফিসার ইনচার্জ তিনি যখন কোনো অপরাধ সংক্রান্তে বিপদের সম্মুখীন হবেন, অর্থাৎ তার থানা এলাকায় এমন একটি অপরাধ সংঘটিত হয়েছে, সে লক্ষ্যে আশেপাশের থানাগুলোতে সাহায্য সহযোগিতা চাওয়া প্রয়োজন, সেক্ষেত্রে তিনি নিজেই হইচই বিজ্ঞাপন বা হিউ অ্যান্ড ক্যারি বা শোরগোল নোটিশ ইস্যু করতে পারেন। যাহাই হইচই বিজ্ঞাপন তাহাই শোরগোল নোটিশ। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি জি স্যার। স্যার। হইচই বিজ্ঞাপন প্রাপ্তির পর করণীয় কি? হইচই বিজ্ঞাপন থানায় প্রাপ্তির পর পুলিশ অফিসারের করণীয় কি? কি করেন পুলিশ অফিসার? হইচই বিজ্ঞাপন স্যার, প্রাপ্তির পর কি করতে হবে? স্যার এটা পিআরবি 376 বিজিতে স্যার পার্ট 2 তে লাল কালি দিয়ে লিপিবদ্ধ করতে হবে স্যার। পিআরবি কত? 376 রিসিভ। 376 স্যার, 376। 376। লাল কালি দিয়ে রিসিভ করবে, তাই না? জি স্যার। জি, জি স্যার, দিয়ে একজন অফিসার নিয়োগ করবো স্যার। আচ্ছা, যাক, অফিসার ভালো, নিয়োগ করার পরে বুঝলাম। স্টেট প্রপার্টি, অর্থাৎ যে সম্পত্তির ওয়ারিশ নেই, অর্থাৎ যদি কোনো টিআরপি দুশো ব্যক্তি, একান্ন স্যার। শোনো, ওটা না, যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি রেখে মারা যান এবং এই সম্পত্তির যদি কোনো দাবিদার না থাকে, সেক্ষেত্রে অফিসার ইনচার্জ কি ব্যবস্থা নিতে পারবে? স্টেট প্রপার্টি বলতে কি বোঝেন? এই ধরনের সম্পত্তি পেলে অফিসার ইনচার্জের করণীয় কি বা থানা পুলিশের করণীয় কি? এটা কত কত পিআরবি? 251 স্যার। 251। এই ধরনের সম্পত্তি পেলে পুলিশ অফিসার কি করবেন? এটা কিন্তু প্রশ্নে আসছিল পরীক্ষায়, জানো তো? জি স্যার। জি এটা স্যার। আসলে সাধারণ ভারপ্রাপ্ত কর্মকর্তা স্যার আগে মালামালগুলো হেফাজতে নিবে এবং জজের অনুমতি ছাড়া বিক্রি করতে পারবে না। অর্থাৎ এই সকল সম্পত্তির কথা জানতে পারলে থানার অফিসার ইনচার্জ তিনি সেখানে যাবেন এবং এই সম্পত্তিগুলো তিনি হেফাজতে নেবেন এবং হেফাজতে নেওয়ার বিষয় সংক্রান্তে তিনি আদালতকে অবহিত করবেন। এবং এই সম্পত্তি যদি গবাদি পশু হয়, পচনশীল হয়, তাহলে আদালতের নির্দেশে অফিসার ইনচার্জ এগুলো বিক্রয় করে দিতে পারবেন, এই তো নাকি? জি জি স্যার। স্যার। কিন্তু আমাদের মাঝে কিছু কিছু লোক আছে এই পিআরবি 251 সাথে পেনাল কোডের 404 ধারা দিয়েছে, এটা কি এক? না স্যার। না স্যার। আইনুল, স্যার। আমাদের কিছু শিক্ষক বা কিছু গাইডের এই পিআরবি 251 সাথে পেনাল কোডের 404 ধারা দিয়েছে। তো আহ পেনাল কোডের 404 এর সাথে পিআরবি 251 কোনো যোগসূত্র আছে কি? না স্যার। তাহলে যারা দিল, পিআরবি 251 বলা আছে যে একটা ব্যক্তি
তার সম্পত্তি রেখে মারা গেছেন, এই সম্পত্তির ওয়ারিশ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই সম্পত্তিটা কার দখলে থাকবে। আর পিআরবি পেনাল কোডের 404 ধারায় বলা আছে যে একজন ব্যক্তি সম্পত্তি রেখে মারা গেছেন, কেউ যদি সে সম্পত্তি চুরি করে নিয়ে যায়, তো সেটার সাথে এটার কোনো মিল আছে না স্যার। কি? যারা পরীক্ষার্থী কালকে, তাদের কি বক্তব্যটা কি? কোনো মিল আছে? না স্যার, মিলে। তো তাহলে যে এই 251 স্যার, 251(6) বলতেছে স্যার, কোনো মৃত ব্যক্তির সম্পত্তি মালিকানা দাবি করলে পুলিশ তার যথাযথ বিচার করবেন না এবং দাবিদারের কাছে সম্পত্তি কেড়েও নিবেন না। অবশ্য ওসি যদি মনে করেন দাবিদার অসৎভাবে সম্পত্তি দখল নিয়েছে অথবা উইল বা জাল করা হয়েছে, তাহলে তিনি দণ্ডবিধির 404 ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ প্রার্থনা করে পুলিশ সুপারের কাছে আবেদন করেন। মানে সবাই বলতো যদি মনে করেন যে এই লোকটার যে সম্পত্তি কেউ এসে দাবি করতেছেন, সে লোকটা প্রতারণা করে বা অন্য কোনো ভাবে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন, সেক্ষেত্রে 404 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু প্রশ্নটি হলো, এই পিআরবি 251 সাথে যদি প্রশ্ন আসে যে ইস্টেট প্রপার্টি, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো সম্পত্তি রেখে মারা গেলে তার উত্তরাধিকার না আসা পর্যন্ত এই সংক্রান্তে করণীয় কি, তার সাথে কি এই 404-এর কোনো যোগসূত্র আছে? না স্যার। কোনো স্থানে জাল টাকা পাওয়া গেলে, কোনো স্থানে জাল টাকা পাওয়া গেলে সংশ্লিষ্ট উদ্ধারকারী পুলিশ অফিসারের করণীয় কি? এটা কত পিআরবি? 253 স্যার। 253। 253। 253, জাল টাকা পাওয়া গেলে। যাক, আমরা ওটাতে না আসি। আগামীকালকে যেহেতু পরীক্ষা, আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি, সেক্ষেত্রে এভাবে লাইন ধরে পড়ে গেলে তো আর হবে না। আমরা যেটা আলোচনা করতে পারছি, তো যদি কখনো প্রশ্ন আসে যে নন এফআইআর মামলার, অর্থাৎ যে সকল অপরাধে থানায় নিয়মিত মামলা রুজু হয় না, এ সকল মামলার তদন্ত পদ্ধতি আলোচনা করুন। নন এফআইআর মামলা, তাহলে এটা কত কত পিআরবি হবে? নন এফআইআর যদি তা উল্লেখ করা থাকে, পিআরবি 254 স্যার। 254। কিন্তু এই ধরনের মামলা তদন্ত করতে গেলে কোন আইন অনুসরণ করতে হবে? ফৌজদারি কার্যবিধির 155 ধারা। তার মানে 254-তে কখনোই কোনো মামলা তদন্ত করা যাচ্ছে না। 254 বলছে যে আমি তো পারি না, তোমরা সিআরপিসির 155 ধারায় গিয়ে দেখো, সেখানে আমলের অযোগ্য যে সকল অপরাধ আছে সে সকল অপরাধ তদন্ত কিভাবে পুলিশ করবে তা উল্লেখ করা আছে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আহ যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে একজন পুলিশ অফিসার তিনি অপমৃত্যু সংক্রান্তে একটি ঘটনা তদন্ত করতে গিয়ে যদি 24 ঘন্টা অতিক্রান্ত করেন, সেক্ষেত্রে তার করণীয় কি? এটা কত পিআরবি? কত? 299 স্যার। পিআরবি 299 299। স্যার। 299। আচ্ছা, তার মানে পিআরবি 299-তে বলা আছে যে অপমৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে যদি 24 ঘন্টা অতিক্রান্ত হয়, তাহলে সংশ্লিষ্ট পুলিশ অফিসার কি করবেন? এই সংক্রান্তে কেস ডায়েরি দাখিল করবেন, এই তো নাকি? জি স্যার। জি স্যার। এগুলো মনে রাখবা, ছোটখাটো প্রশ্ন। স্যার, হ্যাঁ, যদি 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত সম্পূর্ণ হয়, সেক্ষেত্রে কেস ডায়েরি তো লেখার প্রয়োজন বিধান নেই, নাই, সেক্ষেত্রে উত্তর, লেখার প্রয়োজন নাই। সেক্ষেত্রে 299 গ উত্তর হবে স্যার। 299 অলওয়েজ হবে। 299-এর মধ্যেই বলা আছে যে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতে গিয়ে কখন কি দায়িত্ব পালন করবেন। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, একজন কনস্টেবল কি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতে পারেন? করতে পারে স্যার, 300 ক বিধি অনুযায়ী। কখন পারেন? যদি কোনো কনস্টেবলের উপরস্থ কোনো অফিসার না থাকে স্যার। পিআরবি 300 বিধিতে বলা আছে কনস্টেবল
এবং একজন এএসআই অপমৃত্যু সংক্রান্ত ঘটনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতে পারবেন, তবে কনস্টেবল স্বাক্ষর করতে পারবেন না, বিষয়টা উল্লেখ করা যাক। এখানে আসি। পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে, পুলিশ হেফাজতে থাকা কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি? এ ধরনের প্রশ্ন আসলে কিভাবে লিখবো আমরা? PRB 302 এর খ দিয়ে লিখবো স্যার। আচ্ছা, 302 খ, এখানে কি আমরা জিডি করব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, ওই ক্রাইম সিন নিব, সাক্ষী নিব, এগুলো দরকার আছে? না স্যার। কারণটা হলো সিআরপিসির এগুলো 174 অনুযায়ী যখন কোনো পুলিশ অফিসার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন, এই সুরতহাল প্রতিবেদনের ভিতরে সবকিছু উল্লেখ করা থাকে। কারণ সেখানে বলা থাকে যে আমি লাশের মানে মৃতদেহটি ওলটপালট করে দেখলাম, শরীরে কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা উপস্থিত সাক্ষীদের সম্মুখে, এবং জানায় যে এইভাবে এইভাবে ঘটনা ঘটেছে বা সে মারা গেছে, বিস্তারিত উল্লেখ থাকে। কে জানে কি বলতে চাইছিল, কি বলতে ধরছিল? আচ্ছা, যাই হোক। সাইফুল, রংপুর। থানা স্যার হাজতে আসামি রাখার পূর্বে পুলিশের করণীয় কি? স্যার, থানা হাজতে আসামি রাখার পূর্বে বিআরবি 328 বিধি মোতাবেক থানা হাজতে আসামি রাখার পূর্বে করণীয় তাহা নিম্নরূপ। আচ্ছা, বুঝলাম, মানে পিআরবি 328 বিধিতে বলা আছে থানা হাজতে আসামি রাখার পূর্বে পুলিশের কি দায় দায়িত্ব, সেখানে কি অন্য কোনো পিআরবি আসবে, 312 কিংবা 321? না। না না স্যার। স্যার, আসবে না। কে দিল না দিল সেটা দেখার দরকার নেই, আমরা দেব না, কারণ পিআরবি 328-এই বলা আছে থানা হাজতে আসামি রাখার পূর্বে ডিউটি অফিসারের করণীয় কি। হাজতে আসামি কে রাখার দায়িত্ব পালন করবেন? ডিউটি অফিসার, না যিনি গ্রেপ্তার করে নিয়ে আসছেন তিনি, কে রাখবেন? ডিউটি অফিসার। ডিউটি অফিসার। তাহলে আসামি রাখার পূর্বে দায়িত্ব কে পালন করবেন? ডিউটি ডিউটি অফিসার। অফিসার। পিআরবি 328 বিধিতে উল্লেখ করা আছে, এই তো নাকি? আমরা এটা জি সংক্ষেপে স্যার। আলোচনা, ভালো কথা। থানা হাজতে আসামি রাখার পূর্বে করণীয় কি, পিআরবি 328 বিধিতে উল্লেখ করা আছে। এখন প্রশ্ন হলো যে একজন আসামি, যদি এরকম কখনো প্রশ্ন আসে যে পুলিশ হেফাজতে যাতে কোনো ব্যক্তির মৃত্যু না হয়, সেক্ষেত্রে ডিউটি অফিসারের করণীয় কি? 328-এর ঘ হইব স্যার। মানে তিনি হাজতখানায় দেখবেন যে আসামি আত্মহত্যা করতে পারে, এরকম কোনো কিছু আছে কিনা, এই তো নাকি? জি স্যার, স্যার। ভালো কথা। হাত করা, যে বিষয়টি এখানে উল্লেখ করা আছে, হাত করা, আচ্ছা ভালো কথা। হাত করা ব্যবহার পদ্ধতি আলোচনা করুন, তাহলে কত পিআরবি আসবে? 330। 330। 330। কোন ব্যক্তিকে হাত করা পড়ানো যাবে, কাকে হাত করা পড়ানো যাবে না? 330-এর এক তিনশো ধারায়। তিরিশ 330, আচ্ছা ভালো কথা। একজন নারীকে কি হাত করা পড়ানো যাবে? না না স্যার। স্যার। না স্যার। হাত করা ব্যবহার পদ্ধতি, এটা কততে বলা আছে? 330 পিআরবি। 330 স্যার। কিন্তু যদি প্রশ্ন আসে যে একজন বন্দীকে হাত করা পড়ানোর পদ্ধতি আলোচনা করুন, বা 715 স্যার। হ্যাঁ, পিআরবি 715 স্যার। পিআরবি 715, অর্থাৎ এখানে বলা হয়েছে, এখানে কোনো আসামি সাজাপ্রাপ্ত এমন কোনো কিছু বলা হয়নি, কিন্তু সেখানে বলা হয়েছে যে বন্দীদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার পথে হাতকড়া কিভাবে ব্যবহার করতে হবে, নাকি? জি স্যার। জি স্যার। সেখানে কিন্তু বেরির কথা বলা আছে 715, গতবার তোমাদের আসছিল, তোমরা 330 লিখে দিয়ে থুয়ে চলে আসছো নাকি? জি স্যার। জি স্যার। তাদের জন্য আসছিল এটা। একজন গ্রেপ্তারকৃত আসামির আইনগত অধিকারগুলো কি? যাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ গ্রেপ্তারকৃত আসামির আইনগত অধিকার, আসামির অধিকার কি? স্যার, সংবিধানের 33 স্যার।
কিন্তু এখানে যে ওই আসামি তার আইনজীবীর সাথে কথা বলতে পারবে, এ করতে পারবে, সে করতে পারবে, সাক্ষ্য আইনের এত, পেনাল কোডের অমুক, সিআরপিসি অমুক, এগুলো কি আসবে? না স্যার, একদম। না স্যার, না 33-এ স্যার, এগুলো বলা। 33-1-2 স্যার। আচ্ছা, 1 2 3 4 মানে 3 জানি আছে এখানে। বিষয়টি হলো গ্রেপ্তারকৃত ব্যক্তির যে আইনগত অধিকার সংবিধানের 33 অনুচ্ছেদে বিষয়টি উল্লেখ করা আছে নাকি? জি স্যার। সেখানে কিন্তু বলা আছে 24 ঘন্টার অতিরিক্ত রাখা যাবে না, তাকে আইনজীবীর সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে, তার উপরে অতিরিক্ত আরোপ মানে কোনো চাপ প্রয়োগ করা যাবে না, বিস্তারিত উল্লেখ করা এখানে আছে, এই তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা। স্যার, হ্যাঁ। জামিনের ক্ষেত্রে আইনগত অধিকার কি? আসামি জামিনের ক্ষেত্রে আইনগত অধিকার। আসামির জামিনের ক্ষেত্রে যে বিষয়টি বলা আছে 496 ধারায় বলা আছে, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়াটা আসামির আইনগত অধিকার, এছাড়া আর কিছু নেই। বুঝতে পারছো? জি স্যার। এছাড়া আর কিছু নাই। জি স্যার। এটাই আইনগত অধিকার, কিন্তু এই অধিকারটা আদালত মানতেও পারেন, নাও মানতে পারেন। যাক, তাহলে আমরা মোটামুটি বুঝলাম। সাইবার নিরাপত্তা আইনের 24 ধারার বক্তব্য। সাইবার নিরাপত্তা, এটা আসতে পারে পরীক্ষায়, নতুন যেহেতু আইনটা হয়েছে। 24 ধারায় কি বলা আছে? 24 ধারায় বলা আছে অপরের রূপ ধারণ পূর্বক নাকি? জি স্যার। জি স্যার, স্যার, ছদ্মবেশ ছদ্মবেশ ধারণ। ধারণ। ছদ্মবেশ ধারণ, অর্থাৎ এখানে যদি আসে যে এরকম ঘটনা একটা ঘটেছে, তাই তো, যে একজন ব্যক্তি, তিনি মধ্যবিত্ত পরিবারের একজন সদস্য, কিন্তু তিনি নিজে ফেসবুকে বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় নিজেকে ধনবান ব্যক্তি বা একজন বড় রকমের কর্মকর্তা বলে পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করেছেন, তাই না? পরিচয় দিয়েছেন। এই পরিচয় প্রতারণা, এটি কত, 24 না? জি স্যার। জি জি স্যার। স্যার। অপরের রূপ ধারণ করে পরিচয় পেতে হবে। আচ্ছা, এখানে যদি কখনো প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি, সে একজন মধ্যবিত্ত পরিবারের ব্যক্তি, কিন্তু সে নিজে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে মৃত অমুকের ঘনিষ্ঠ লোক বলে পরিচয় দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনের নিকট থেকে প্রতারণা করে আসেন। এইরকম সংবাদ প্রাপ্তির পর অফিসার ইনচার্জ একখানা মামলা রুজু করে আপনার নিকট তদন্তের দায়িত্ব অর্পণ করেন। আপনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে কি কি দায়িত্ব পালন করবেন? অর্থাৎ এই সাইবার নিরাপত্তা আইন 2023, তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা, এটা কত ধারায়? 40 ধারা 40 স্যার। ধারা। আগে কিন্তু 41 ধারা ছিল, এখন কিন্তু 40 ধারা। এটা বুঝতে পারছো তো? জি স্যার। জি স্যার। সরকারি চাকরি আইন 2018, একজন সরকারি কর্মচারী তার দায়িত্ব পালনকালে তার দায়িত্ব পালনকালে অর্থাৎ তার দায়িত্ব পালন সম্পর্কিত ঘটনার কারণে যদি তার বিরুদ্ধে কোনো দেওয়ানি অথবা ফৌজদারি মামলা রুজু হয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি কোন ধরনের আইনি সহায়তা পাবেন? কত ধারায় বলা আছে? 24 ধারা। স্যার। আর সরকারি চাকরি আইন 24 ধারায়। 24 ধারায়, ভালো কথা। আচ্ছা, একজন সরকারি কর্মচারীকে তার নিয়োগকারী কর্তৃপক্ষ কোন ধরনের শাস্তি প্রদান করতে পারে? কত ধারায়? 32 ধারা। স্যার, 32 ধারা। কি এক ধরনের 32 ধারা, তাই না? জি স্যার। সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী একজন সরকারি চাকরিজীবীর বিরুদ্ধে কোন কোন শাস্তির বিধান আছে? কি শাস্তি আছে এখানে? পুরোদণ্ড আর লঘুদণ্ড স্যার। লঘুদণ্ড। পুরোদণ্ড। গুড। পুরোদণ্ড এবং লঘুদণ্ড 32 ধারা, ভালো কথা বলা আছে। আচ্ছা, একজন সরকারি কর্মচারী একজন সরকারি কর্মচারী একজন সরকারি কর্মচারীকে কখন কি কারণে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা যায়? 39 স্যার, ধারা। সরকারি কর্মচারী 39 ধারায়।
বা বিভাগ সরকারি দায়ে চাকরি সরকারি সরকারি কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার কারণগুলো কি কি, কোথায় বলা আছে? সরকারি 39 ধারা চাকরি 39-এর 1, এক 39-এর দুই এক আর তিন দুই। আহ, মানে কি কি কারণে? কোনো কর্মচারীর বিভাগীয় মামলা হলে এবং মামলাটি যদি গুরুতর প্রকৃতির হয়, তাহলে সে মানে এই অভিযুক্ত তার বিরুদ্ধে যদি প্রসিডিং হয়, অর্থাৎ বিভাগীয় মামলা রুজু হয়, বিভাগীয় মামলা তদন্তের যদি ব্যাঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, জি সেক্ষেত্রে স্যার। নাকি হ্যাঁ, আর একটা যদি স্যার হচ্ছে সরকারি ফৌজদারি মামলায় কর্মচারী গ্রেপ্তার হয়ে জানাজায় যদি, ফৌজদারি আটক থাকলে স্যার। হ্যাঁ তারপরে আর একটা হচ্ছে কোনো সরকারি কর্মচারী, তার বিরুদ্ধে যদি আদালতে অভিযোগপত্র দাখিল হয় বা গৃহীত হয় সেদিন থেকে নাকি। জি স্যার, জি স্যার। আচ্ছা ভালো। তাহলে একজন সরকারি চাকরিজীবীকে কখন কি কারণে তার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করতে পারে? 42 ধারা স্যার। কি কি এক বলা বছর আছে? কারাদণ্ড, 1 বছর কারাদণ্ড যদি হয় সেক্ষেত্রে তাৎক্ষণিক বরখাস্ত এক করতে বছর না, পারবে। 1 বছর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত কথাটা বলতে হবে। জি 1 বছর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত কথাটা বলতে হবে, এই তো নাকি? জি স্যার। তাহলে কি করতে পারেন, তার নিয়োগকারী কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতি রেখে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন নাকি? জি স্যার, 1 আর 2 স্যার। আচ্ছা ভালো, বুঝলাম। 1974 সালের বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী 15 ধারায় কি বলা আছে? অন্তর্ঘাতী অন্তর্ঘাতী কার্যকর। আত্মঘাতী, অন্তর্ঘাতী কাজ। অন্তর্ঘাতী আন্তর্জাতিক কাজ স্যার। কাজ। একটা প্রশ্ন আমাকে একদিন করেছিল, সেটা মনে হয় সাইফুল্লাহ বলছিল যে স্যার, ক নামক পুলিশ অফিসার খ নামক ব্যক্তির বাড়ি তল্লাশি করে তার কাছে ভেজাল মোবিল পেলেন, বা লুব্রিকেন্ট যেটাকে বলা হয় লুব্রিকেন্ট পেলেন। এক্ষেত্রে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট পুলিশ অফিসার কি ব্যবস্থা নেবেন? তো এর প্রশ্নের উত্তরটা হলো এই 15-1, অর্থাৎ রেলপথ, সড়ক পথ, কোনো কলকারখানা, কোনো যানবাহন, আরো অনেকগুলো বলা আছে, কোনো জাহাজ কিংবা কোনো সরকারি স্থাপনার কার্যক্রম ব্যাহত করিবার উদ্দেশ্যে যদি কোনো কাজ করা হয়, তার মানে এই ভেজাল মোবিল দিয়ে যদি গাড়ি চালানো হয় তাহলে যানবাহনে তো ক্ষতি হতে পারে নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে আমরা দেখলাম সেই পদ্মা ব্রিজের নাট বল্টু খুলে নিয়ে গেল, সিআইডি তদন্ত করলো, তাই না? জি স্যার, জি স্যার, 15-1 হয়েছিল মামলাতে। শোনো, অন্তর্ঘাতী মামলার কার্য। মামলার বিচারগুলো আমি বলি। আমি যখন কোর্ট হাজতে ওসির দায়িত্বে ছিলাম কোর্ট গারদখানায়, তো ওই সময় আমি যেটা দেখেছি কিছু কিছু সিনেমা, খুব সুন্দর সিনেমা, সিআইডির একজন জনৈক ভদ্রলোক, আমি মামলার ঘটনার কথা বলছি না, তিনি আহ, হঠাৎ করে আসামির স্বীকারোক্তি অনুযায়ী ঘটনায় ব্যবহৃত ছোরাটা উদ্ধার করলেন, ছোট্ট একটা ছোরা। তো বললো যে এই ছোরা দিয়ে কি হবে? বলছে স্যার ছোরাটা বিষাক্ত, এটা দিয়ে পার দিলেই সে আর বাঁচবে না, মানে এত বিষাক্ত ছোরা, ছোট্ট একটা চাকু আর কি। হুম। একই মামলায় 3 ভাই, আলিনুর, মাহিনুর, শাহিনুর, আপন 3 ভাই, এবং তার একটা মামা, ওরা মেডিকেলে ওষুধ চুরি করে বেচতো, মেডিকেলের রোগী টোগীর ঔষধ ওই পরিষ্কার টরিষ্কার করার ধরতে গেলে, ঘুমাই টুমাই গেলে ওষুধ চুরি করতো। এদেরকে দিল বড় একটা মার্ডার কেসে এবং আদালতে তাদের শাস্তিও হলো। হ্যাঁ, তো এরকম অনেক আমরা এগুলো দেখেছি। তো ওই নাট বল্টু খুলে নিয়ে গেল, এই নাট বল্টু নাকি একেবারে এটা এটা খোলার কারণে পদ্মা সেতু মনে হয় ওখানে ভেঙে পড়ার সম্ভাবনা ছিল ওই সময়। নাট বল্টু খুললো কি জন্য, বুঝতে পারছি। যাই হোক, তার মামলাটা হয়েছিল 15 ধারায়। আচ্ছা, সান্ধ্য আইন কাকে বলে? এটা কত ধারায়? 24 ধারা 24 ধারা স্যার। স্যার। হ্যাঁ 24। স্যার। সান্ধ্য আইন, সান্ধ্য আইন কে জারি করতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট জেলা স্যার। জেলা জেলা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট। এবং পুলিশ কমিশনার। কমিশনার। মহানগরী এলাকার জন্য পুলিশ কমিশনার। ভালো, বুঝলাম আমরা। সান্ধ্য আইন পুলিশ কমিশন জারি করে। শিশু বলতে কি বোঝেন? শিশু আইন
2013 অনুযায়ী শিশু বলতে কোন ব্যক্তিকে বোঝানো হয়েছে? 2013 এখানে চার সাহিত্য ধারায় উল্লেখ আছে অনুযায়ী 18 বছরের অনূর্ধ্ব 18 সকল বছরের নিম্নে যে কোনো শিশু। অর্থাৎ যুগে তোমরা ক্যামেরা গুলো বন্ধ করে আছো কেন রে বাবা? ক্যামেরা গুলো ঘটনা কি? ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ, রাজলক্ষ্মী আর জান্নাতুর না হলে মেয়ে মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে, তোমাদের সমস্যাটা কোথায়? শিশু আইন 2013 চার ধারায় বলা আছে 18 বছরের নিচে প্রত্যেক ব্যক্তি, এই তো নাকি? জি স্যার। প্রবেশন কর্মকর্তা বলতে কি বোঝেন? প্রবেশন প্রবেশন কর্মকর্তার করতে অবর্তমানে, প্রবেশন কর্মকর্তার অবর্তমানে কোন ব্যক্তি প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারেন? কত ধারায়? সমাজ সমাজ 5 সেবা ধারায় কর্মকর্তা। সমাজসেবা কর্মকর্তা। হ্যাঁ, তো শিশু ওটা আইনে ধারা টারা থালা হবে? এটা 5 শিশু ধারা আইনে স্যার। 5-এর কত? 5-3 স্যার। 5-3। ভালো কথা, 5-3 ধারা, বুঝলাম। শিশু বিষয়ক কর্মকর্তা বলতে কি বুঝেন? এটা কত ধারা? 13 14 ধারা। 13। 13 13 ধারা। ধারা। শিশু বিষয়ক কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে কোন পদের কর্মকর্তাকে অগ্রাধিকার দেওয়া হবে? মহিলা সাব নারী সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর মহিলা। আচ্ছা, এই শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাকে কি বলা হয়? শিশু শিশু বিষয়ক বিষয়ক পুলিশ পুলিশ কর্মকর্তা। পুলিশ। পুলিশ কর্মকর্তা। শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য কততে বলা আছে? 14 স্যার। 14 স্যার, 14। 14তে বলা আছে, বুঝলাম, 14তে বলা আছে। শিশুকে কি বয়স্ক ব্যক্তির সাথে রাখা যাবে বা একই মামলায় তার বিচার করা যাবে? না স্যার। না না স্যার, স্যার, 15 ধারায় বলা আছে। শিশু আইনে 15 ধারায় স্যার করা যাবে না স্যার। 15 ধারায়। তো শিশুদের ক্ষেত্রে আলাদা চার্জশিট বা অর্থাৎ দোষীপত্র যেটা বলা হয় এটা দাখিল করবে, এই তো নাকি? জি স্যার। জি স্যার। গ্রেপ্তারকৃত শিশুর প্রতি, গ্রেপ্তারকৃত শিশুর প্রতি শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব কি? এটা কত ধারা? 45 ধারা এটা স্যার। 44। 45-এর 45-এর কত? 45-এর 1-2। 1-2 স্যার। 1-2, ভালো কথা, বুঝলাম। কিন্তু যদি প্রশ্ন আসে গ্রেপ্তারকৃত শিশুর প্রতি গ্রেপ্তারকারী কর্মকর্তার করণীয় কি? তাহলে এটা 44 স্যার। 3, 4, 5। 44 3-4। 3, 4, 5। কি বলা আছে তিনে? তো শিশুর শিশুকে বয়স নির্ধারণ করতে হবে। শিশুকে গ্রেপ্তার করলে গ্রেপ্তারের কারণ জানাতে হবে স্যার। হাত করা পড়ানো যাবে না। 4 ধারা বয়স নির্ধারণ করতে হবে। 5 ধারা বলছে তাকে উম নিরাপদ হেফাজতে রাখতে হবে। বয়স্ক ব্যক্তিদের সঙ্গে রাখা যাবে না। পর্নোগ্রাফি সম্পর্কে কোনো তথ্য এলে পুলিশকে তাহা তল্লাশি করতে পারেন? আরে স্যার 5 ধারা। ছয় ছয় দ্বারা স্যার তল্লাশ। 5 আর 6। 5 না, তদন্ত 5। শুধু 6। 6, 6 স্যার। 6 স্যার, তল্লাশি 6। এবং জব্দ। জি স্যার, 6। পর্নোগ্রাফি, জি স্যার। পর্নোগ্রাফির কোন সংবাদ যদি এরকম আসে যে আপনি একজন পুলিশ অফিসার, আপনি জানতে পারলেন অমুক স্থানে পর্নোগ্রাফি কি, এরকম পর্নোগ্রাফি ভিডিও, উৎপাদনের যন্ত্রপাতি, ভিডিও যন্ত্র, বা ওখানে যন্ত্রপাতি আছে কিন্তু যদি পর্নোগ্রাফির কোনো ফিল্মও থাকে তাহলে কি হবে? তাও জব্দ করতে পারবে স্যার। কত ধারায়? 6 6 ধারায় ধারায় স্যার। স্যার। 6 ধারায়, ভালো কথা। ক নামক ব্যক্তি প্রেমে ব্যর্থ হয়ে খ নামক নারীর প্রতি অ্যাসিড নিক্ষেপ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাসিড মাটিতে পড়ে যায়, এক্ষেত্রে কয়ের অপরাধ কি? অ্যাসিড 6 অপরাধ ধারায়। আইনে 6 ধারা স্যার। 6 ধারা স্যার। 6 ধারা। 6-এর কত? 6 স্যার ইয়ে নাই পুরো। শুধু
হ্যাঁ, কোনো ক্লোজ ছয়ের এক নাই তো দুই নাই স্যার? স্যার। এক দুই নাই পাঁচের স্যার, আছে শুধু স্যার। 6। মানব পাচার বলতে কি বোঝেন? এটা কত ধারা? মানব মানব পাচার পাচার বলতে আইনে 3 ধারা। 3 তিন। ধারা। কাকে বলে মানব পাচার? কোনো ব্যক্তি ভয় ভীতি দেখিয়ে কোনো ব্যক্তিকে প্রলুব্ধ করলে। ব্যক্তির অসহায়ত্ব কাজে লাগিয়ে আচ্ছা, খুব ভালো কথা। ব্যক্তিকে মানব এক পাচার স্থান আইনে রচিত মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে জানতে পারলেন তার মামলার একজন আসামি বিদেশে অবস্থান করতেছে, এক্ষেত্রে তার করণীয় কি? 1905 এবং 1907। কি করবেন তিনি? কি করবেন? স্যার, কি করবে? 1905-এ বলা আছে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত কার্য পরিচালনার জন্য তদন্ত টিম যদি গঠন করবে অতি রাষ্ট্রিক যাওয়া লাগে তাহলে স্যার এটা। স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা। আর আর পুলিশের করে একটা মনিটরিং সেল করবে। মানব পাচার আইনে প্রতিরোধমূলক তল্লাশি 20 20 ধারা। ধারা স্যার। 20 ধারা। মানব পাচার আইনে 27-এ কি বলা আছে? সম্পত্তি বাজেয়াপ্ত করানো বা বিদেশ সম্পত্তি। সম্পত্তি বাজেয়াপ্তর দরকার নেই, আমাদের 19-20 প্রয়োজন। যাক, আমরা চলে আসি। বেওয়ারিশ, দাবিদারবিহীন, মালিক নাই, এরকম সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি এবং এই ধরনের সম্পত্তি কিভাবে নিষ্পত্তি করা যায়? এটা কত ধারা? 25 পুলিশ ধারা। আইনে যারা 25, পুলিশ জানে। 26, 27। 27। পুলিশ আইনের 25, 26, 27। 25 ধারা কি বলছে? পুলিশ বেওয়ারিশ অফিসার উক্ত মালামাল হেফাজতে নিবে স্যার, নিয়ে কি করবেন? ম্যাজিস্ট্রেটকে জানাবে। ম্যাজিস্ট্রেটকে জানাবে। অর্থাৎ পুলিশ আইনে 25 ধারায় বলা আছে বেওয়ারিশ, দাবিদারবিহীন, মালিকবিহীন যদি কোনো সম্পত্তি পাওয়া যায় তাহলে পুলিশ অফিসার তা হেফাজতে নেবেন এবং হেফাজতে নেওয়ার বিষয়টি সংক্রান্তে আদালতকে অবহিত করবেন। আর 26 ধারায় বলা হয়েছে যে এই ধরনের সম্পত্তি যদি কি হয়, পচনশীল হয় নাকি? জি স্যার। জি স্যার, পচনশীল ক্ষয়শীল হলে বিক্রি করে দিয়েছে। আচ্ছা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কি কোনো বেওয়ারিশ সম্পত্তি বিক্রয় করার আদেশ দিতে পারেন? পারে স্যার। কত ধারায়? এটা 20, 22 ধারায়। 22 ধারায় বলা 22 ধারা স্যার, 22 ধারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে ঢাকা জেলার পুলিশ সুপারের কাজের পার্থক্য বা আইনগত পার্থক্য বা ক্ষমতার তুলনা করুন, এটা কি কোনো ধারার প্রশ্ন হবে না সবগুলো বানানো ওইগুলা কোনগুলা? বানানো স্যার। আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে থানার ইন্সপেক্টরের সাথে অফিসার ইনচার্জের কাজের পার্থক্য কত ধারা? 153, 153 153। স্যার। সত্যি। আবার যেন ভুল করে না লেখি যে অতি সাবে করতে পারে ও পারে না। আর এটা কি দুইটা হবে স্যার? হ্যাঁ, ওই যে 55 ধারা তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করতে পারে, ওসি তো ওরা বললে পারবে স্যার। আবার এই কথা বললে এখন রিমুভ করে দেবো না মিয়া। স্যার, ওইটা না স্যার, আমি এমনি জানার জন্য স্যার। কিসের জানার জন্য তোমার আবার? সারা বছর পড়ালাম, একটা তো পড়ে নেই, ক্লাসে করো নাই তো তাহলে তুমি। না স্যার, ওইটা বলছি না স্যার। না, ওইটা কি ধরনের হবে স্যার এটা বলতেছি। ওটা কিছুই না, ওটা আলোচনা নেই, ওটা ওই আলোচনায় নেই। আলোচনা করতেছি একটা, ও চলে গেছে ও ইয়েতে সিআরপিসির 55 ধারায়। তাহলে এই আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে থানার ইন্সপেক্টরের সাথে অফিসার ইনচার্জের কাজের পার্থক্য শুধুমাত্র সিআরপিসির 153 স্যার। 153 ধারা। কর্ণমুখ পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে রাজারবাগ পুলিশ লাইনের বাইরে একটা ঔষধের দোকান খুললেন, তার এটা কাজে সঙ্গত ব্যাখ্যা দিন। আচ্ছা 10 ধারা পুলিশ স্যার। আইনের 10 ধারা। কিভাবে লিখবো আমরা? কিভাবে লিখবো আমরা? পুলিশ আইনের 10 পুলিশ ধারায় আইনের উল্লেখ আছে, ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্য
অন্য কাজে লিপ্ত হতে পারবে না, ব্যবসায় কাজ। একটা প্রশ্ন আসছিল আলোচ্য প্রশ্নে তোমাদের। হ্যাঁ, বুঝতে পারছি। একটা প্রশ্ন আসছিল তোমাদের, ক নামক পুলিশ কনস্টেবল পারিবারিক সমস্যার কারণে কাউকে না কিছু না বলে বাড়িতে চলে যান। এটা কত ধারার প্রশ্ন ছিল? এটা 9 ধারা নয় স্যার। ধারা। 9 ধারা। বাড়িতে চলে যান, তার মানে কি সে এটা আর বেশিরভাগই স্যার দিচ্ছে 115 স্যার পিআরবি। 115তে কি বলা আছে? এই সমস্ত এই ফালতু লোকের জন্য ছেলে পেলে জি স্যার। ফেল করে। 115তে বলা আছে কি, তোমার পোস্টিং হয়েছে, তোমার পোস্টিং হলো মনে করো রংপুর জেলা, তুমি ইচ্ছা করলে ওই বগুড়া জেলা যাইতে পারবা না। এটাই তো জি নাকি? স্যার এইটা। জি স্যার। এটার সাথে এটা মিললো এটার সাথে ওটা মিলই নাই স্যার। কি আইনুল? না স্যার, এটা অপ্রাসঙ্গিক দ্বারা। তো এই যে যারা এগুলো দেয়, এই যে এত বড় বড় মাস্টার, তারা আবার রুল তৈরি করে যে মাঝে মাঝে আমি প্রত্যেকদিন 2-3 জন করে আমার আমার ফেসবুক থেকে ব্লক করে দেয়। আমি অমুকের ক্লাস আমার এখানে শেয়ার দেয়, আমার চেয়ে বড় মানে বুঝালা হয়ে গেছে এখন। তো এগুলো তো আসলে আমি দেখি মাঝে মাঝে যে যে ভাষাগুলো তারা ধারাগুলো ব্যবহার করে বেশিরভাগই ভুল। ওই যে সূচি মুখস্থ করে তারা, কিন্তু আমার চেয়ে সূচি কিন্তু আমি তাদের সাথে পারবো না। মানে কোন ঘটনার এই ধারার মধ্যে কি কথা আছে ওর মুখস্থ, কিন্তু ভিতরে কি আছে নাই। যাক, তাহলে 9 ধারা, তাই না? আচ্ছা, ভালো কথা। কোন ধরনের অপরাধে একজন পুলিশ সদস্যকে বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট, কত ধারা? 29 পুলিশ ধারার। আইনে 29 4 ধারা। 29 ধারায় বলা আছে, তাই না? আচ্ছা, জি ভালো স্যার। কথা। হয়। পুলিশ আইনের বিধান অনুযায়ী একজন পুলিশ সদস্যকে তার কর্তৃপক্ষ কোন ধরনের শাস্তি প্রদান করতে পারেন, এটা উল্লেখ করা আছে কোথায়? 8 ধারা। 8 ধারা স্যার। 7 ধারায়। তাহলে এই লঘুদণ্ড এবং গুরুদণ্ড, ভালো কথা। লঘুদণ্ড এবং গুরুদণ্ড প্রদানের ক্ষেত্রে কোন ধরনের দণ্ড প্রদানের ক্ষেত্রে বিভাগীয় মামলা রুজু ব্যতীত দণ্ড প্রদান করা যাবে না? গুরুদণ্ড স্যার। গুরুদণ্ড গুরুদণ্ড। স্যার। তো যদি কখনো প্রশ্ন আসে যে একজন পুলিশ সদস্যকে কোন কোন অপরাধে তার নিয়োগকারী কর্তৃপক্ষ শাস্তি প্রদান করতে পারেন, তাহলে কোথায় আমরা যাব? 8 ধারা স্যার। 7 ধারা। কোথায় বলা আছে? 7 ধারার প্রথমে কি বলা আছে? অযোগ্যতা, দোষ ত্রুটি, অদক্ষতা, দোষ কর্তব্য ত্রুটি। অবহেলা, নাকি? জি স্যার। জি স্যার। এই জায়গাতে কি আমরা গুরুদণ্ড লঘুদণ্ডের মধ্যে পার্থক্য লিখবো? না স্যার, লিখবো না। লিখবো না। পাইনি তো স্যার এটা। ওই 7 ধারার মধ্যে সাময়িক বরখাস্তের কথা বলা আছে। একজন পুলিশ সদস্যকে কখন চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা যায়, বা সাময়িক বরখাস্তের কারণগুলো কি, সেটাও কিন্তু 7 ধারায় উল্লেখ করা আছে। আচ্ছা, অতিরিক্ত পুলিশ বলতে কি বুঝেন, এটা কত ধারা? 13 তেরো ধারা ধারা 13 স্যার। স্যার। ধারা। 13 ধারা। কলকারখানায় অতিরিক্ত পুলিশ কত ধারা? 14 14 স্যার। ধারা। 14। 14 ধারা। বুঝতে পারছি। তাহলে 13 ধারা 14 স্পেশাল পুলিশ বলতে কি বুঝেন? স্পেশাল পুলিশ কোথা থেকে নিয়োগ করা হয়, কত ধারা? 14 ধারা। 17 ধারা। 17 ধারা সাধারণ থেকে। অধিবাসী নিকট থেকে। 17 ধারা, এই তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। স্পেশাল পুলিশটাই কিন্তু বিশেষ পুলিশ। তো এখানে যে অনেকগুলো ধারা দেয়া আছে মানুষের দেয়া, সেগুলো এই অতিরিক্ত পুলিশের সাথে 14 দেয়, 15 দেয়, এটা কি? আমরা 13 ধারায় দেবো, ঠিক আছে নাকি? স্যার, জি পুলিশ স্যার। এনে একটা প্রশ্ন স্যার। হ্যাঁ, বলো। তাহলে অপরাধ নিবারণ করতে স্যার কি কি ব্যবস্থা নেওয়া যায়, এটা কোন কোন ধারাটা স্যার? শোনো, আসলে একদম অপরাধ ক্লিয়ার। নিবারণ কল্পে কোনো ধারা নেই। 23 ধারাতে দুটো মাত্র, 23-এর 4 আছে ওখানে, 4 আর 5 আছে, আর কিছু নেই। আগে আমাদেরকে বুঝতে হবে নিবারণ কাকে বলে। নিবারণটা কি? যেমন প্রশ্ন আসছে যে আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে পুলিশ কি ব্যবস্থা নিতে পারেন, অর্থাৎ কোনো অপরাধ যাতে সংগঠিত না হয় সে লক্ষ্যে পুলিশ কি কি ব্যবস্থা নিতে পারেন, এটা বলা হয়েছে সিআরপিসির 149 থেকে 53। 153 পর্যন্ত। তাহলে আগে বুঝতে হবে নিবারণ কাকে বলে। নিবারণ, নিরোধ,
পূর্ববর্তী, প্রিভেন্টিভ, নিবর্তন, সব এক। অর্থাৎ ঘটনা ঘটার আগে কি ব্যবস্থা গ্রহণ করলে ঘটনা ঘটবে না। আমার কথা বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে প্রশ্ন হলো পুলিশের নিবারণমূলক ব্যবস্থাগুলো কি কি। তার মানে কি ব্যবস্থা গ্রহণ করলে অপরাধ ঘটবে না, পুলিশ আইনের আলোকে উল্লেখ করুন। আছে এরকম কোথাও? শুধু তেজ ধারায় বলা আছে যে, তেজ ধারা এখানে যেটা কথা বলা আছে যে পুলিশ, সুন্দর করে তেজ ধারা এখানে আমাদের, এই যে দেখো দেশের মধ্যে বলা আছে সর্বসাধারণের সম্পর্কিত সংবাদ গ্রহণ করা, যথাস্থানে তা রিপোর্ট দান করা। এটা না, কোন অপরাধ সংগঠিত হইতে দেখিলে বা উহার আশঙ্কা থাকিলে, তার মানে এই চাইরে বলা আছে যদি কোনো অপরাধ সংগঠিত হইবার আশঙ্কা থাকে তাহলে উক্ত পুলিশ অফিসার তা প্রতিরোধ করবেন এবং নিবারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। জনসাধারণের বিরক্তিকর কাজ, এরকম কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য, পাবলিক nuisance যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অপরাধের বৃত্তান্ত উদ্ঘাটন করা, এটা তো নিবারণমূলক ব্যবস্থা না। ঘটনা ঘটে গেলে না সেটা উদ্ঘাটন করতে হয়। তো এখানে অনেকেই দেওয়া আছে 31 ধারা, তাই না? জি স্যার। 34 স্যার, সব দ্বারা হ্যাঁ হ্যাঁ, কত ধারা? স্যার 34 34 আছে, হতে 34 ক আছে, আর শোনো, পুলিশের 30 তিরিশ, আছে। 34, আচ্ছা 17, 13। আমি একটা কথা বলি, আমি তোমাদেরকে একটা কথা বলি। এই নিবারণমূলক যে ব্যবস্থাগুলো, তার মানে কি, কি ব্যবস্থা গ্রহণ করলে পুলিশ আইনের কোনো অপরাধ সংগঠিত হবে না। এখন এই 31 ধারা কি বলা আছে? রাস্তায় জনসাধারণের চলাচল স্থানে, অবতরণের ঘাটে, যেখানে সর্বদা মানুষের সমাগম, সেখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব। ওইটার সাথে এটার মিলল। 34 ধারার কি? দেখো, আমি কালকে তোমাদের পরীক্ষা, আজকে আবার সে কথাগুলো আবার বলা হচ্ছে। সবাই ক্যামেরাগুলো যেহেতু বন্ধ করতেছে, বুঝতেছি না। এখানে বলা আছে যে, দেখো, এই ধারায় বর্ণিত বিধিসমূহ সরকার কর্তৃক বিশেষভাবে যে শহরে বলবৎ বা প্রযোজ্য, সেখানে কোনো রাস্তায় প্রকাশ্য স্থানে যদি কোনো ব্যক্তি নিম্ন বর্ণিত অপরাধজনক কাজ করে, মানে কাজ করলে আপনি তাকে গ্রেপ্তার করতে পারবেন, কাজ না করলে তো তাকে গ্রেপ্তার করতে পারবেন না, পারবেন? না না স্যার। না। তো কাজ করলে সেটাতেও অপরাধ নিবারণমূলক ব্যবস্থা বলা যাবে না। সেখানে তারা এ ধারা দেয় কিভাবে? স্পষ্ট বলা আছে, দেখো এখানে, প্রকাশ্য স্থানে পশুর চামড়া ছড়ানো, তা জীবিত হোক আর মৃত হোক, কিংবা ঘোড়া ছুটানো, তার মানে এটা অপরাধ। যদি পশুর চামড়া না ছিটিয়ে, না না তুলে যদি পশুটাকে জবাই করে বাড়ির মধ্যে জবাই করে রাখে, তাহলে কি কোনো অপরাধ হবে? না স্যার। কোনো ব্যক্তি যদি তার ঘরের মধ্যে, অর্থাৎ এর প্রকাশ্য স্থান হতে হবে, যদি কোনো ব্যক্তি তার ছেলের সুন্নতে খাতনার জন্য বাড়ির উঠানে গরু জবাই করেন, সেটি কি অপরাধ হবে? না স্যার। না স্যার, হবে না স্যার। তাহলে কোথায় হতে হবে? প্রকাশ্য স্থান, তার মানে কি মানুষজন যাতায়াত করে এরকম কোন স্থানে, তো নাকি? জি স্যার। জি স্যার। তো এর সাথে তো নিবারণমূলক ব্যবস্থার আমি কিছু দেখি না, না আছে নাকি? না স্যার, নাই, এটা তো ঘটার পরে স্যার। তো এখন আমি কি বুঝাবো? আর কালকে পরীক্ষা, আজকেও যদি আমাকে এই বিষয়টা বলতে হয়, কে কি দিল দরকার নাই, সব ক্ষেত্রে 10 পাস কোনো কিছু না, এখানে 50 মার্ক থাকলেও আইনের বাইরে আমরা কেউ যেতে পারবো না। ক্লিয়ার? স্যার, হ্যাঁ একটা প্রশ্ন স্যার। হ্যাঁ, বলো। অবৈধ সমাবেশ নিয়ন্ত্রণে সময় অতিরিক্ত ফোর্সের সাহায্য জরুরি হয়ে পড়লো, হুম। কোন ধারা দেব স্যার? এটুকুই প্রশ্ন স্যার। অবৈধ সমাবেশ সমাবেশ নিয়ন্ত্রণে সময় অতিরিক্ত ফোর্সের সাহায্য জরুরি হয়ে পড়লো। সাহায্য জরুরি হয়ে পড়েছে, এই তো। জি স্যার।
এখানে যে বিষয়টা আছে, অতিরিক্ত ফোর্সের যদি সাহায্য জরুরি হয়ে যায় 128 ধারায় চলে আসবে। বেসামরিক পুরুষ ব্যক্তির সাহায্য নেওয়া যাবে এখানে। বিষয়টা কি বুঝতে পারছো? তুমি কি বলতে চাচ্ছ যে পিআরবির 145 দিবে নাকি? জি স্যার। 145 ওইটা না। 145-এর বক্তব্যটা হলো সশস্ত্র পুলিশ দল নিয়োগ। কে নিয়োগ করবেন? থানার অফিসার ইনচার্জ। অর্থাৎ পিআরবি 145-এ বলা আছে, সাধারণ পুলিশ সদস্যের দ্বারা যদি কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা না যায়, সেক্ষেত্রে অফিসার ইনচার্জ তার থানায় যে সকল পুলিশ সদস্য আছে তাদেরকে তার থানার হাতিয়ারগুলি দিয়ে সেখানে প্রেরণ করবেন। ওইটার সাথে এটার কিছু নাই। যদি প্রশ্ন এরকম থাকে যে আপনি একজন থানার অফিসার ইনচার্জ, আপনার থানা এলাকার কোনো একটি স্থানে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু উক্ত বেআইনি সমাবেশ তথায় অবস্থানরত পুলিশ সদস্যের দ্বারা ছত্রভঙ্গ করা সম্ভব নয়, এ ধরনের ঘটনার ক্ষেত্রে আপনার করণীয় কি? তখন আমি 145 ব্যবহার করব। বিষয়টা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার। ঠিক কথা আছে। নাই বার্তা নাই, সশস্ত্র পুলিশ দল নিয়োগ, বাথরুমে যাবে সেটাও সশস্ত্র পুলিশ দল নিয়োগ 145, এটার কোনো সুযোগ নাই। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। কি মালেকুল? স্যার জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আমরা এই নির্যাতন হেফাজতে মৃত্যু নিবারণ আইন বলতে কি বোঝেন, এটা কত ধারায়? হেফাজতে হেফাজতে মৃত্যু বলতে কি বোঝেন, কত ধারায়? 260 স্যার। শাস্তির কথা কত ধারায় বলা আছে? 715-2 স্যার। 15-2 স্যার। 15-2। আমরা অনেকগুলো আলোচনা করলাম, তাই না? আচ্ছা, একটা প্রশ্ন আসছিল। প্রশ্নটা হলো এরকম, সেটা হলো একজন ইন্সপেক্টর একটা বাসায় ভাড়া থাকেন। অর্থাৎ তিনি যে থানায়, একজন ইন্সপেক্টর একটা বাসায় ভাড়া থাকেন, তার পাশের ফ্ল্যাটে একজন ধনাঢ্য পরিবারের লোক সেও ভাড়া থাকেন। কিন্তু সেই ফ্ল্যাটে একটা মেয়েকে বিভিন্ন সময় নির্যাতন করা হয়, তার এক আত্মীয়কে বিভিন্ন সময় নির্যাতন করা হয়। এই ধরনের সংবাদটি আপনি জানতে পেরেছেন পার্শ্ববর্তী ফ্ল্যাটের সদস্য হয়ে। আপনার করণীয় কি, কি করবেন আপনি এটা? এটা এটা স্যার 4 ধারায় পারিবারিক উল্লেখ আছে সমস্যা। স্যার, 4 ধারা। পারিবারিক সহিংসতা। পারিবারিক, অর্থাৎ পারিবারিক সহিংসতা রোধকল্পে পুলিশ অফিসারের দায়িত্ব এবং কর্তব্য, এটা নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। পারিবারিক সহিংসতা বলতে কি বুঝেন? 3 ধারা। 3 ধারা না 4 ধারা, কি বলা আছে? 6 ধারায় কি বলা আছে পারিবারিক সহিংসতার? প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব কর্তব্য। দায়িত্ব এবং কর্তব্য। দুর্নীতি দমন কমিশন আইন 2004, তাই না? এই জি দুর্নীতি স্যার। দমন কমিশন অর্থাৎ দুর্নীতি দমন আইন অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় কি? আছে? যা আছে। না, নাই। 20 ধারা। নাই স্যার। 20 ধারা তো বিনা পরোয়ানায় গ্রেপ্তারের কথা বলে নাই, 21 ধারায় গ্রেপ্তারের কথা বলেছে। আদালতের অনুমতি সাপেক্ষে। আইনুল, স্যার এটি স্যার আদালত বলছে। আইনুল কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ভালো কথা। জ্ঞাত আয়ের বহির্ভূত কোনো সম্পদ যদি কোনো ব্যক্তির দখলে থাকে, সেক্ষেত্রে কি শাস্তির বিধান আছে? 27 ধারায় বলা আছে। 27 ধারায়। অর্থাৎ যদি এরকম প্রশ্ন আসে কে কি অপরাধ করে নেই, তো আচ্ছা, ভালো কথা। আচ্ছা, দুর্নীতি দমন কমিশন আইন 2007 অনুযায়ী কখন অবৈধভাবে অর্জিত সম্পদ আটক করা যায় বা ফ্রিজিং করার আদেশ দেওয়া যেতে পারে? কত ধারা জানো? 16 ধারায় বলা আছে
এই দুর্নীতির কারণে যে সম্পদ অর্জন করা হয়েছে, এই সম্পদ দেখো না, ওই যে বিভিন্ন অফিসারের ব্যাংক হিসাব টিসাব আটক করে থুয়ে দিছে। আরেকটা হলো রিসিভার নিয়োগ করতে পারবেন, পরিচালক, 18(8)। মানি লন্ডারিং কাকে বলে এটা কতদের বলা আছে? দুইয়ের দুয়ের পর। পর আর আছে। Therefore, সম্পৃক্ত অপরাধ, দুয়ে তালবাসা। ভালোবাসা। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী একজন ব্যক্তির সম্পত্তি অবরুদ্ধ বা ফ্রিজিং করার আদেশ দেওয়া যায় কি? কত ধারায়? যায় স্যার, 14 ধারা স্যার। 14 ধারা। আমার কাছে যা ছিল 18 বস্তার মতো মোটামুটি আমি আলোচনা করেছি কালকে থেকে। আরো কিছু বলার আছে? স্যার হ্যাঁ, আচ্ছা স্যার, একটু স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে আমরা তো এর আগে দেখছিলাম স্যার সাক্ষ্য কত প্রকার ও কি কি, এখন স্যার বর্তমানে কি হবে স্যার? সাক্ষ্য এখনো দুই প্রকার, দালিলিক সাক্ষ্য, আর একটা মৌখিক। হলো মৌখিক সাক্ষ্য। মৌখিক। সাক্ষ্য তিন প্রকার তো হয় স্যার নাই? ডিজিটাল রেকর্ড যেটা অ্যাড হয়েছে বস্তুগত এটা সাক্ষ্য। ক্ষেত্রে বলে 3 শোনো, রকম। ডিজিটাল রেকর্ডটাও না ওই রকম সাক্ষ্য হিসেবে বলা হয় নাই। সাক্ষ্য সাধারণত দু প্রকার। তিন ধরনের সাক্ষ্য করছে স্যার, একটা বস্তুগত বা ফরেনসিক সাক্ষ্য স্যার। না, ওইটা আমি বলি তোমাকে, যে বস্তুগত সাক্ষ্য বা ফরেনসিক সাক্ষ্য, এই বস্তুগত সাক্ষ্যটাও কিন্তু এক পর্যায়ে দালিলিক সাক্ষ্যের মতো অন্তর্গত। তো সাক্ষ্য আইনের বইও আমার কাছে আছে, ডাইরেক্ট একেবারে নতুন বই। এই জায়গাতে দালিলিক সাক্ষ্যর কথা বলা হয়েছে, মৌখিক সাক্ষ্যর কথা বলা হয়েছে। এখানে দেখো, সাক্ষ্য, দলিল, ডিজিটাল রেকর্ড। এই দেখো, সাক্ষ্যের মধ্যে বলা হয়েছে ডিজিটাল স্বাক্ষর, ইলেকট্রনিক স্বাক্ষর, প্রমাণিত, অপ্রমাণিত, ইংরেজি বাংলা মিলে এখানে আছে। কিন্তু তুমি যেটা বললা যে স্যার ওই যে ডিজিটাল সাক্ষ্য, হুম, এই ডিজিটাল সাক্ষ্যটা একটি সংজ্ঞা, যে ডিজিটাল সাক্ষ্য কাকে বলে। আমার কথা কি বুঝতে পারছো? ডিজিটাল বা ইলেকট্রনিক সাক্ষ্য কাকে বলে। আর এখানে বলা হয়েছে দালিলিক সাক্ষ্য আর মৌখিক সাক্ষ্য কত প্রকার। এটার সাথে ডিজিটাল সাক্ষ্যের কোনো মিল নাই। সাক্ষ্য কত প্রকার? দু প্রকার, একটা লিখিত, এর একটা দালিলিক, একটা হলো মৌখিক। অর্থাৎ আদালতে একটা ঘটনা প্রমাণ করা যায় দলিলের মাধ্যমে, আর একটা ঘটনা প্রমাণ করা যায় জবানবন্দির মাধ্যমে, সাক্ষ্যের মাধ্যমে। তো দালিলিক সাক্ষ্য এই ডিজিটাল রেকর্ডে যে সকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, এগুলো আদালতে দালিলিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, বুঝছি বুঝছি স্যার। স্যার। শোনো, 3 ধারায় বলা আছে ইলেকট্রনিক সাক্ষ্য, নট বস্তুগত সাক্ষ্য। ইলেকট্রনিক বা ডিজিটাল সাক্ষ্য কাকে বলে? তা বলছে এই সাক্ষ্যের 3 ধারার মধ্যে যে কথাটি বলা আছে, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক রেকর্ড, নট সাক্ষ্য। এখানে বলা আছে, দেখো, দেখো, আমি তোমাদের বলি, দলিল, দলিল কোন অর্থ পদার্থের উপর অক্ষর, অঙ্কন, চিহ্ন সমূহের সাহায্যে পন্থা সময়ের একাধিক পন্থায় প্রকাশিত অথবা উল্লেখিত কোনো বিষয়, যে পন্থা বিষয় রেকর্ড কারো ব্যবহারের ইচ্ছা করে থাকে অথবা ব্যবহার হয়ে থাকে, এবং যে কোনো ডিজিটাল রেকর্ডকেও অন্তর্ভুক্ত করে। তার মানে কি? যারা বলে 3 প্রকার ও জানিই না। আইনুল সাহেব, আসো। আইনুল, শুনতে পারছো? স্যার ঠিক আছে স্যার। এই দলিলের মধ্যে যে ডিজিটাল রেকর্ড আছে সেটার কথাও বলা হয়েছে, বুঝতে পারছো? অর্থাৎ সাক্ষ্য কত প্রকার? 2 প্রকার, দালিলিক এবং মৌখিক। তো এই যে আমাদের যে অন্যান্য গাইড গুলোতে কিংবা অন্য ব্যক্তি যদি সাক্ষ্য 3 প্রকার বলে, এটা ভুল। তাহলে কি বলা আছে? ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক রেকর্ড, এটা কাকে বলে?
তা বলছে ডিজিটাল রেকর্ডে বা ইলেকট্রনিক মাধ্যমে যেগুলো সংরক্ষণ করা হয়েছে এটাকে বলা হয় ডিজিটাল রেকর্ড। সেখানে কিসে বলছে পেন ড্রাইভে, কোনো ইন্টারনেটে, কিংবা কোনো হার্ড ডিস্কে, কিংবা কোনো ফ্লপিতে, বা কোনো বার্তা প্রবাহে, বিভিন্ন ইয়াতে, কোনো ক্যামেরায় যে ডাটা কোনো হার্ডওয়্যার সফটওয়্যারে ধারণ করে রাখা হয়েছে, বলছে এগুলো ডিজিটাল রেকর্ডের অন্তর্ভুক্ত। আমার কথা কি বুঝতে পারছো? কিন্তু 3 ধারায় আমার সাক্ষ্যের ওখানে যে যে এই সাক্ষ্যটা যোগ করে দিছে স্যার। কোন জায়গায়? 3 ধারাতেই স্যার, যেখানে সাক্ষ্যর সংজ্ঞা আছে। সাক্ষ্যের সংজ্ঞা না তো, এখানে বলছে ডিজিটাল রেকর্ড কাকে বলে। না, ডিজিটাল রেকর্ড তো ওটা তো আলাদা স্যার। সাক্ষ্যর এখানেই স্যার, যে এই না, যে সাক্ষ্য, আমি মৌখিক তোমারে সাক্ষ্য, বলছি বাবা, এত দরকার দালিলিক নেই। সাক্ষ্য। আমি বলতেছি এখানে, এখানে দলিলের ক্ষেত্রে বলা হয়েছে এটা। এরপরে আমরা যদি চলে আসি, সাক্ষ্য কাকে বলে। সাক্ষ্যের অর্থ হবে, এই শব্দের অন্তর্ভুক্ত হবে আদালতে যে সকল ঘটনা ইত্যাদি ইত্যাদি, এই যে রক্ত বিদ্রোহ ইত্যাদি, এটাও সাক্ষ্যের অংশ। বিষয়টাকে বুঝতে পারছো? ডিএনএ, এটাও সাক্ষ্য হিসেবে গণ্য হবে। আমার কথা কি বুঝতে পারছো? এখানে কি জি বলা স্যার। আছে যে দেখো, রক্ত, বীর্য, চুল ইত্যাদি, এগুলো সম্পর্কিত সমস্ত বস্তু যাহা হইতে পারে, অর্থাৎ কি, একটি অপরাধ প্রমাণের জন্য। এবং ভালো কথা, মনে করলাম এটা শারীরিক বা ফরেনসিক একটি প্রমাণ আর সাক্ষ্য। কিন্তু সাক্ষ্য কত প্রকার, ফরেনসিক প্রমাণটা কিভাবে হয়? ফরেনসিক প্রমাণ করার পরে কি ওই কাগজ পাঠায় তো নাকি? জি স্যার। জি স্যার। একটা লোক মৌখিক ভাবে উপস্থাপিত হওয়া। আচ্ছা, যেমন আমরা যদি দেখি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 56 ধারায় বলা আছে অডিও ভিডিও সাক্ষ্য হিসেবে, মানেটা কি জানো? আমি এই মুখ দিয়ে কোর্টে গিয়ে যে কথাটা বলতেছি তার যে গ্রহণযোগ্যতা, ওই অডিও ভিডিওটা সেম একজন মানুষের মতোই গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু সাক্ষ্য কত প্রকার? এটা 2 প্রকারই, এত নিয়ে প্যাস করার কিছু নাই। তারপরে বলো আর কার কি আছে? কিছু আছে? স্যার, হ্যাঁ। নাশকতার মামলায় আটক একজন আসামি পুলিশের জিজ্ঞাসাবাদের সময় কি কি অধিকার জিজ্ঞাসাবাদের সময় হোক আর যেভাবেই হোক, আসামিকে কোনো নির্যাতন করা যাবে না, সে নাশকতায় হোক আর ফকিন্নি মামলার আসামি হোক। বিষয়টা বুঝতে পারছো? এই জিজ্ঞাসাবাদের সময় পুলিশ আসামিকে কি করবে এটার আইনে সুনির্দিষ্ট করে কোনো কিছু বলা নেই। এটা জানো তো নাকি? স্যার? জি এখানে কি স্যার। স্যার পিআরবি 324 দিব? কেন, পিআরবি 324-এ কি বলা আছে বলো? পুলিশ রিমান্ডের কথা বলা আছে। সেখানে কি নাশকতার কথা বলা আছে? সেখানে বলা হয়েছে এগুলো ফাওয়ালা বাদ দে বাবা, এগুলো বাদ। সেখানে যে কথাটি বলা আছে সেটি হলো পুলিশ কিভাবে একজন ব্যক্তিকে রিমান্ডের জন্য আবেদন করবে, অর্থাৎ পুলিশ রিমান্ড কি জন্য চাওয়া যেতে পারে, এবং রিমান্ড আবেদন করলে কেস ডায়েরি সহ উপস্থাপন করতে হবে, এই বিষয়টি বলা আছে। পুলিশ রিমান্ড কাকে বলে? হ্যাঁ, পুলিশ রিমান্ড কাকে বলে এই বিষয়টি আমরা যদি দেখি, পুলিশ রিমান্ডের কথাটি এখানে যেটা বলা আছে সেটি হলো যে এই ফৌজদারি অপরাধে যে রুজুকৃত মামলা হয়, মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালীন সময় যদি 24 ঘন্টার মধ্যে সমাপ্ত করতে না পারেন, সেক্ষেত্রে আসামিকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের নিমিত্তে আদালতের নিকট যে আবেদন করেন, এবং আদালত আবেদনের প্রেক্ষিতে পুলিশের নিকট যে আদেশ প্রদান করেন, সেটি হল পুলিশ রিমান্ড। উদ্দেশ্য কি? সঠিক তথ্য উদ্ঘাটন, আসামির সহযোগী গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত অস্ত্র বা লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে। এই তো নাকি? জি স্যার। তোমাদের কালকে পরীক্ষা আছে, আগামীকাল সকালে কোনো ক্লাস হবে না। আগামীকাল রাতে আমরা প্রশ্নের বিষয়টা আলোচনা করব। আগামীকাল রাত 9টায় আমরা সবাই সম্মিলিত, এটিএসআই টিএসআই যারা আছে সবাই আমরা একত্রিত ভাবে রাত 9টায় আমরা আলোচনা করব আগামীকালকে পরীক্ষার প্রশ্ন, যে প্রশ্ন আসবে সেটা। আর আমি এ পর্যন্ত যেগুলো পড়িয়েছি আমার বিশ্বাস এগুলো, এর বাইরে নাই। লেখার ধারণা তোমাদের বিষয়।
কারো কিছু বলার থাকলে বলতে পারো। আমার যতটুকু ছিল আমি আলোচনা করছি। স্যার আমার একটু প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। দণ্ড দণ্ডবিধির 161 ধারা আর 165 ধারা যে ঘুষ গ্রহণ, না, এটা যে আমরা বাদ ঘুষ দেই। এটা আমাদের দরকারই নেই, এটা আমরা আলোচনাই করবো না। এটা দুর্নীতি দমন কমিশন আইনে দুর্নীতি দমন কমিশনে চলে গেছে, দুদকে স্যার চলে আমি গেছে। ওইটা স্যার আমি জানতে চাচ্ছি এটা যে ঘুষ গ্রহণ করলে যে অপরাধ, ঘুষ যে দিতে আসবে তার কি কোনো অপরাধ নেই? দেয়া এবং নেয়া দুজনের কথাই বলা হয়েছে 161 ধারায়। যে দিবেন তার 162, যে নিবেন তার 161, যিনি দিবেন তার 162। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার আর এটা জানছি। 165 এই ফাওয়ালা বাদ দাও না বাবা, অন্য কোনো প্রশ্ন নাই, এটা তো জীবনেও পাবা না, এগুলাতে নাই। তোমাদের কালকের জন্য যে প্রয়োজনগুলো সেটি হলো যে শুধুমাত্র তোমাদেরকে ছোট ছোট প্রশ্নগুলো দেখা, কে কি অপরাধ করেছে এগুলা। ঠিক আছে? জি স্যার। তো আমি মোটামুটি যতটুকু সম্ভব আলোচনা করছি। তোমরা প্যানার কোডের মধ্যে যেটা গুরুত্ব সহকারে দেখবা, প্যানার কোডের 74 ধারা, 76 ধারা, প্যানার কোডের 34 ধারা এবং 76 ধারা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্যানাল কোডের 96 থেকে 119, অর্থাৎ 96 থেকে 106 তো আছেই, প্ররোচনা এবং সহায়তার বিষয়গুলো আছে, রাষ্ট্রদ্রোহিতার বিষয় এগুলো আছে। 201 আছে, 201। এরপর অপরাধজনক নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্য, এই একটা বিষয়। 403 রাস্তায় কোনো কিছু পেলে নিজে খায় ফেললা সেটা। 410 চোরাই সম্পত্তি, এগুলো বিষয়। সিআরপিসির 42 ধারাটা তোমাদের প্রয়োজন, একজন নারীর দেহ তল্লাশির যে বিষয়টি সেটা দেখবা। জনসাধারণ কখনো অপর জনসাধারণকে গ্রেপ্তার করতে পারে। যাও, আমরা আর কথা না বলি। স্যার, হ্যাঁ বলো। সড়ক পরিবহনের স্যার 110 বিনা পরোয়ানায় গ্রেপ্তারের এটা একটু স্যার প্রশ্ন হিসাবে একটু বলুন। না, এটার দরকার নেই, তোমাদের আসবে না। তোমাদের নাই এগুলো। যাও, কোনো কথার দরকার নেই সবাই। কোনো আর ক্লাস নেই। আগামীকাল রাত 9টার সময় ক্লাস হবে, সবাই সেখানে উপস্থিত থাকবে, ঠিক আছে? আর আমি যা পড়াইছি এর বাইরে কিছু নাই, বেশি কথারও দরকার নাই। নিজের মাথা ঠান্ডা করে এতদিন আমার কথা শুনছো, আজকে এটা শুধু তোমার নিজের কথাটা শোনো, ঠিক আছে? সবাই ভালো ঠিক থাকো। আছে স্যার। ধন্যবাদ দোয়া সবাই। রাখেন দোয়া স্যার। করেন স্যার। দোয়া ইনশাল্লাহ করেন দোয়া আল্লাহ স্যার। করেন স্যার। হেফাজত করবে, ধরেন হেফাজতের স্যার। মালিক। সবাই সবার জন্য দোয়া করবা। ইনশাআল্লাহ। জি, জি স্যার, ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করবে। ঠান্ডা মাথায়, কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করা যাবে না, কারো কাছে দেখার প্রয়োজন নেই। প্রশ্ন জি নেয়ার স্যার। পর প্রশ্নটা কমপক্ষে 5 মিনিট প্রশ্নটা পড়তে হবে। অনেক ঝড়ঝঞ্ঝা আসতে পারে, এই চেতায় গেছে, রাগ করে গেছে, কোনো কিছু না। কাউকে দেখাবো না, কারো দেখবো না। আমার ছাত্র হয়ে যদি ভুলভাল মানুষকে দেখতে যায়, এটা আমার কিছু করার নেই। আমার বিশ্বাস তোমরা ভালো রেজাল্ট করবা, আল্লাহ ভরসা। আল্লাহ হেফাজত করবে। ভালো থাকো সবাই। আসসালামু সালাম আলাইকুম। আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ স্যার।